হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। ঘটনাটি পদ্মজার চোখে পড়তেই ছুটে আসে। রানী আকস্মিকভাবে ঘটনায় হতভম্ব। সে পূর্ণাকে তুলতে দৌড়ে আসতে গিয়েই শাড়ির সাথে পা প্যাঁচ লাগিয়ে পূর্ণার চেয়ে ঠিক এক হাত দূরে ধপাস করে পড়ল। এ যেন ধপাস করে পড়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। যুবকটি হাসবে নাকি সাহায্য করবে বুঝে উঠতেই পারছে না। সেকেন্ডে দুয়েক ভেবে মনস্থির করল হাসা ঠিক হবে না, সাহায্য করা উচিত। কলপার থেকে এক পা নামাতেই পদ্মজা চলে আসে, পূর্ণাকে তোলার চেষ্টা করে। যুবকটি রানীকে সাহায্য করে ওঠার জন্য। পদ্মজা উদ্বিগ্ন হয়ে পূর্ণাকে প্রশ্ন করল, খুব ব্যথা পেয়েছিস? পূর্ণা মুখ ঢেকে আছে, রেশমি ঘন চুলে, আর চোখে একবার যুবকটিকে দেখল। এরপর মিনমিনিয়ে বলল, না। ফারিনা ছুটে এসে বললেন, এইটা কেমনে হইল? এই সেরি এমনে আইলো কেন? এই সেরি কোনখানে দুঃখ পাইছো? পূর্ণা নরম কণ্ঠে বলল, চাচি, তুমি ব্যথা আইছো? না না, পাওনি মানে কি? সোজা হয়ে দাঁড়াতে পারছো না? পদ্মজা, ওকে নিয়ে যাও। কাদামেঘে কি অবস্থা? রানী পদ্মজা আর আমিরকে দেখে প্রচণ্ড অবাক হয়েছে। খুশিতে তার কাঁদতে ইচ্ছা করছে। আমির পা ছুঁয়ে সালাম করে বলল, দা ভাই, তুমি আইছো? পদ্মজা, এতদিনে আমারে মনে পড়লো? পদ্মজা মৃদু হেসে বলল, তোমাকে সব সময় মনে পড়ে আপা। আমরা পরে অনেক গল্প করব। পোনাকে নিয়ে এখন ভেতরে যাই। পদ্মজা এবং ফরিনা পূর্ণাকে ধরে ধরে অন্দরমহলে নিয়ে গেল। পিছু পিছু রানীও গেল। যুবকটি আমিরের সামনে এসে দাঁড়ালো, হেসে বলল, আসসালামু আলাইকুম আমির ভাই, চিনতে পারতেছেন? আমির যুবকটিকে চেনার চেষ্টা করলো, এরপর বলল, মৃদুল না? জি ভাই। আমিরের হাসি প্রশস্ত হলো। মৃদলের সাথে করমর্দন করে বলল, সেই ছোটবেলায় দেখেছি, কত বড় হয়ে গেছিস, চেনাই যাচ্ছে না। আমার ঠিকই আপনার মনে আছে। আমির মৃদুলের বাহুতে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, ছোটবেলা তো তুমি তুমি করে বলতি, এখন আপনি আপনি বলছিস কেন? মৃদুল এক হাতে ঘাড় ম্যাসাজ করে হাসল, এরপর বলল, 16-17 বছর পর দেখা হয়েছে তো। তো কি হয়েছে? তুমি বলে সম্বোধন করবি, গোসল করছিলি নাকি? জি। কাপড় পাল্টে আয়, অনেক আলাপ হবে। আচ্ছা ভাই। আমির নারকেল গাছের পাশে দাঁড়াতেই ব্যাগ দেখতে পেল। এগিয়ে গিয়ে ব্যাগটা নিয়ে এলো। এরপর অন্দরমহলের দিকে গেল। বৈঠকখানায় পদ্মজা বসে আছে। পূর্ণার কোমরে পায়ে গরম সরিষার তেল মালিশ করে দিয়ে বিশ্রাম নিতে বলেছে। হুমকিও দিয়ে এসেছে, ঘর থেকে বের হলেই একটা মারও মাটিতে পড়বে না। পূর্ণা মুখ দেখে মনে হয়েছে আর সে বের হওয়ার সাহস করবে না। বেশ জোরেই পড়েছিল, পা কোমর লাল হয়ে গেছে। এই বাড়িটা মৃত প্রায়। আগে তাও মানুষ আছে বলে মনে হতো, এখন মনে হয় না এই বাড়িতে কেউ থাকে। নির্জীব শ্রুদ্ধ। রান্নাঘর থেকে বেশ কিছুক্ষণ পর পর টুং টাং শব্দ আসছে। ফরিনা এবং আমিনা তাড়াহুড়ো করে রান্না করছেন। আমির বের হয়েছে, বাড়িতে মাত্রই এলো আর কিসের কাজে বেরিয়ে পড়ল। স্তব্ধতা ভেঙে একটা ছোট্ট বাচ্চা দৌড়ে আসে পদ্মজার কাছে। বাচ্চাটার কোমরে গলায় তাবিজ, তাবিজের সাথে ঝনঝন শব্দ তোলা জাতীয় কিছু গলায় ঝুলানো। পদ্মজা বাচ্চাটিকে কোলে তুলে নিল। রানী বৈঠকখানায় এসে বাচ্চাটিকে বলল, আলো, আম্মু এদিকায়, তোর গায়ে ময়লা, পদ্মমামির কাপড়ে লাগবো। পদ্মজা আলোর গাল টেনে দিয়ে বলল, কিছু হবে না, থাকুক। এরপর আলোর গালে চুমু দিল। আলোর 2 বছর। রানী মেয়ে হয়েছে শুনেছিল পদ্মজার, কিন্তু আসতে পারেনি দেখতে। এবারই প্রথম দেখা। পদ্মজা বলল, আলো ভাগ্যবতী হবে, দেখতে বাপের মতো হয়েছে। বাপের মতো হয়েছে কথাটি শুনে রানীর মুখটা কালো হয়ে যায়। তার প্রথম বাচ্চা মারা যাওয়ায় 1 বছরের মাথায় সমাজের নিন্দা থেকে বাঁচতে খলিল হাওলাদার রানীর জন্য পাত্র খুঁজতে থাকলেন। কিন্তু কেউই রানীকে বিয়ে করতে চায় না। সবাই জেনে গিয়েছিল রানী অবৈধ সন্তান জন্ম দিয়েছে। এরপর বাচ্চাটা মারাও গেল। কোনো পরিবার রানীকে ঘরের বউ করতে চাইছিল না। এই দিকে বিয়ে করতে না পেরে সমাজের তোপে আরও বেশি করে পড়তে হচ্ছিল।
খলিল হাওলাদার পিতা হয়ে রানীকে ফাঁস লাগিয়ে মারতে চেয়েছিলেন। তখনই মজিদ হাওলাদার মদন ধরে আনলেন। মদন মগার বাবা মা নেই, দুই ভাই এই বাড়িতে ছোট থেকেই আছে, এই বাড়ির সেবার কাজে নিযুক্ত। বাধ্য হয়ে মদনের সাথে বাড়ির মেয়ের বিয়ে দেওয়া হয়। মদন কমলা থেকে ঘর জামাই হয়। রানী মন থেকে মদনকেও আজও মানতে পারেনি, কখনো পারবেও না। ঘৃণা হয় তার। মাঝে মাঝে আলোকেও তার সহ্য হয় না। আলোর মুখটা দেখলেই মনে হয় এই মেয়ে মদনের মেয়ে, কামলার মেয়ে। আলোর আদো আদো স্বরে বলল, নান্না নান্না। পদ্মজা আদুরে কণ্ঠে বলল, নানুর কাছে যাবে? আলো পদ্মজার কোল থেকে নামতে চাইল। পদ্মজা নামিয়ে দিল। আলো দৌড়ে রান্নাঘরে যায়। রানী বলল, আমার জন্য পাগলি এই সেরি, সারাদিন আমার লগি লেপটে থাকে। তুমি নাকি আলোকে মারধর করো? রানী চমকালো, প্রশ্ন করল, কোলে কইছো? শুনেছি। আলো একটা নিষ্পাপ পবিত্র ফুল, ওর কি দোষ? রানী চুপ করে রইল। পদ্মজা বলল, সব রাগ এইটুকু বাচ্চার উপর ঝাড়া ঠিক না আপা। আমার কষ্টটা বুঝবে না পদ্মজা? বুঝি, এতটা অবুঝ না আমি। আলো মদন ভাইয়ার মেয়ে, এটা ঠিক, কিন্তু তোমারও তো মেয়ে। তোমার গর্ভে ছিল, তোমার রক্ত খেয়েছে 10 মাস। আমি কি আমার শরীরে ভালোবাসি না? বাসি। মাঝে মাঝে খুব রাগ হয় জানো পদ্মজা। আব্দুল ভাইয়ের কথা মনে হইলে আমার সব অসহ্য লাগে। একলা একলা কান্দি, তখনই আলো কান্দে। আমি ওরে দুই একটা থাপ্পড় মারি, পরে আফসোস হয় কেন মারলাম সেরিডারে, ও তো আমারই অংশ। নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। নিয়তির উপর কারোর হাত নেই। অতীত ভুলতে বলবো না, কিছু অতীত ভোলা যায় না, কিন্তু চাইলেই পরিস্থিতির সাথে মানিয়ে বাঁচা যায়। নিজেকে মানিয়ে নাও। আলোর প্রতি যত্নশীল হও। মানুষের মতো মানুষ করো। একটা মেয়েকে নিয়ে সমাজে বাঁচা যুদ্ধের মতো, গোড়া থেকে খেয়াল দাও। তোমার কথা শুনলে বাঁচার শক্তি হয় পদ্মজা। পদ্মজা হাসল। বৈঠকখানায় আমির এসে প্রবেশ করলো। তার পিছু পিছু মৃদুল। মৃদুলকে দেখে রানী হাসল। পদ্মজাকে দেখিয়ে বলল, এই যে এটা হয়েছে পদ্মজা, তোর ভাবি। মৃদুল পদ্মজাকে সালাম করার জন্য ঝুঁকতেই পদ্মজা বলল, না না, কোনো দরকার নেই, বসুন আপনি। মৃদুল বসলো। এরপর পদ্মজাকে বলল, আপনি কথা কথা অনেক শুনছি, আজ দেখার সৌভাগ্য হলো। আমির পদ্মজাকে বলল, ওর নাম মৃদুল, রানীর মামাতো ভাই। ছোটবেলা আমাদের বাড়িতে কয়দিন পর পর আসতো। যখন 8-9 বছর তখন দূরে চলে যায়, আর দেখা হয়নি। চাইলে দেখা হতো, কেউ চায়নি, তাই দেখা হয়নি। কোথায় থাকেন? জি ভাবি, রামপুরা। রামপুরার কথা পদ্মজা শুনেছে। তাদের জেলার শহরের এলাকার নাম রামপুরা। সবাই চেনে এই এলাকা। ছেলেটার চেহারা উজ্জ্বল, চকচকে, হাসি খুশি। আলাপে আলাপে জানতে পারল মৃদুল পদ্মজার চেয়েও 2 বছরের বড়। ম্যাট্রিক ফেল করার পর আর পড়েনি। মিয়াং বংশের ছেলে। কথাবার্তায় শুদ্ধ অশুদ্ধ 2 রূপই আছে। আর ভীষণ রসিক মানুষ বটে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর পদ্মজা দোতলায় গেল। সাথে আমিরও রয়েছে। নূরজাহান বেশ কয়েক মাস ধরেই অসুস্থ। শরীরের জায়গায় জায়গায় ঘা, চামড়া থেকে দুর্গন্ধ বের হয়েছে। সারাক্ষণ যন্ত্রণায় আর্তনাদ করেন। নূরজাহানের ঘরে ঢুকতেই নাকে দুর্গন্ধ লাগে। পদ্মজা নাকে রুমাল চেপে ধরে। নূরজাহান বিছানার ওপর শুয়ে আছেন। সময়ের ব্যবধানে একেবারে নেতিয়ে গিয়েছেন। বয়সটা যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। হাড্ডি ভেসে আছে। লজ্জার স্থান ছাড়া পুরো শরীর উন্মুক্ত। এক পাশে লতিফ দাঁড়িয়ে আছে। নূরজাহানের মাথার কাছে একজন কবিরাজ বসে রয়েছেন। একটা কৌটা থেকে সবুজ দেখতে তরল কিছু একটা নূরজাহানের ক্ষতস্থানে লাগাচ্ছেন। পদ্মজা নূরজাহানের বাম পাশে গিয়ে দাঁড়ালো। নাক থেকে রুমাল সরিয়ে দুর্গন্ধের সাথেই মানিয়ে নেওয়ার চেষ্টা করলো। ডাকলো, দাদু, দাদু শুনছেন? নূরজাহান ধীরে ধীরে চোখ খুললেন। পদ্মজা প্রশ্ন করলো, খুব কষ্ট হয়? কোথায় কোথায় বেশি যন্ত্রণা হয়? নূরজাহান শুধু তাকিয়ে রইলেন। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। পদ্মজার বুকটা হাহাকার হয়ে উঠল। বয়স্ক একজন বৃদ্ধা কত কষ্ট করছে। লতিফা বলল, দাদু কথা কইতে পারে না, খালি কাঁদে। নূরজাহানের অসহায় চাউনি দেখে পদ্মজার চোখ দুটি ছলছল করে ওঠে। সে নূরজাহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল,
আল্লাহর নাম স্মরণ করেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরুন। তারপর লতিফাকে বলল, ভালো করে খেয়াল রেখো উনার। আমির বেশ অনেকক্ষণ নূরজাহানের সাথে কথা বলল। নূরজাহান জবাব দেন না, শুধু ও আ শব্দ করেন। আমিরের দুই চোখ বেয়ে জল পড়ে। পদ্মজার ভালো লাগে না দেখতে। সে আমিরকে বুঝিয়ে শুনিয়ে বাইরে নিয়ে আসে। বারান্দায় পেরোনোর পথেই রুম্পার ঘরের দরজা খোলা দেখল পদ্মজা। যাওয়ার সময় তো বন্ধই ছিল। পদ্মজা ঘরের ভেতর উঁকি দেয়, দেখলো কেউ নেই, পালঙ্কও নেই। সে আমিরকে প্রশ্ন করলো, রুম্পা ভাবি কোথায়? আমিরও এসে উঁকি দিল, খালি ঘর। সে অবাক স্বরেই বলল, জানি না তো। পদ্মজা চিন্তায় পড়ে গেল। হেমলতা মারা যাবার পর গ্রামে আর থাকেনি, শহরে ফিরে যায়। 1 মাসের মাথায় জানতে পারলো সে গর্ভবতী। গর্ভাবস্থায় প্রথম 5 মাস খুব খারাপ হয়। প্রতি রাতে হেমলতাকে স্বপ্নে দেখত। 6 মাসের শুরুতেই ফরিনা নিয়ে আসেন গ্রামে। এই সময় পদ্মজার একজন মানুষ দরকার ছিল, কাছের মানুষের দরকার, তাই আমিরও নিষেধ করেনি। তার মধ্যে আবার মারাও গেলেন মোরশেদ। পদ্মজা আরও ভেঙে পড়ে। কাছের মানুষদের সহযোগিতায় বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে, সফলও হয়। তখন পদ্মজা অনেকবার চেষ্টা করেছে রুম্পার সাথে দেখা করার। মদন আর নূরজাহানের নজরের বাইরে গিয়ে কিছুই সম্ভব হয়নি। এরপরে কোলে এলো আলো, ফুটফুটে একটা কন্যা। পদ্মজা তারপরও চেষ্টা চালিয়ে গেল। রুম্পাকে নজরবন্দি করে রাখাটা খটকা বাড়িয়ে দেয়। একদিন সুযোগ আসে। সেদিন রাতে নূরজাহান, মদন, আমির, রেদওয়ান, আলমগীর সবাই যাত্রাপালা দেখতে যায়। বাড়িতে বাকিরা থাকে। শুধু 2 তলায় শুধু পদ্মজা, তার মেয়ে পরিজা আর ফারিনা ছিল। ফারিনার দায়িত্বে পরিজাকে রেখে রুম্পার ঘরে যায় পদ্মজা। রুম্পা তখন প্রস্রাব পায়খানায় ওপর অচেতন হয়ে পড়েছিল। পদ্মজা নাকে আঁচল চেপে ধরে সব পরিষ্কার করে রুম্পার জ্ঞান ফেরার তিনি জানতে পারেন 3 দিন ধরে রুম্পাকে খাবার দেওয়া হচ্ছে না। পদ্মজা খাবার নিয়ে আসে, রুম্পাকে খাইয়ে দেয়। কথা বলার সুযোগও হওয়ার আগেই ফরিনা চিৎকার ভেসে আসে। ফরিনার কাছে পরিজা আছে। পদ্মজা বুক ধুক করে ওঠে, ছুটে বেরিয়ে আসে। ঘরে এসে দেখে ফারিনা নেই। ফরিনার আর্তনাদ ভেসে আসে কানে। পদ্মজা সেই আর্তনাদের সাথে দুমড়ে মুচড়ে যাচ্ছে। দড়ি ঘড়ে করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে উল্টিয়ে পড়ে যায়, তবুও ছুটে ফরিনার কান্নার চিৎকার অনুসরণ করে অন্দরমহলের বাইরে বেরিয়ে আসে। চাঁদের আলোয় ভেসে ওঠে তার 3 মাসের কন্যা সন্তানের রক্তদেহ, ফুটফুটে কন্যা। ছোট ছোট হাতগুলো নিথর হয়ে পড়ে আছে। সময় থেমে যায়। মনে হয় নিশুতি রাতের প্রেতাত্মারা একসঙ্গে একই স্বরে চিৎকার করে কাঁদছে। পদ্মজার মস্তিষ্ক ফাঁকা হয়ে যায়। কোনো পাষাণ মানব সন্তান 3 মাসের বাচ্চার গলায় ছুরি চালিয়েছে। তার কি হৃদয় নেই? পদ্মজা মেয়ের নাম ধরে চিৎকার করে দিয়ে ডাকছে, সেখানেই লুটিয়ে পড়ে। পুলিশ আসে, তদন্ত হয়। ফরিনা দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করেই ঘুম ভেঙে যায়। তিনি হাত বাড়িয়ে দেখলেন পরিজা নেই। দ্রুত উঠে বসেন। পদ্মজা নিয়ে গেল নাকি খুঁজতে থাকেন। বারান্দা থেকে বাইরে চোখ পড়তে দেখলো একজন মোটা কালো লম্বা চুলের লোক দৌড়ে পালাচ্ছে। খালি জায়গায় কাঁথায় মোড়ানো কিছু একটা পড়ে আছে। ফরিনা ছুটে বাইরে আসেন। নাতনির রক্তাক্ত দেখে চিৎকার শুরু করেন। পুলিশ কোনো কিনারা খুঁজে পাননি। এরপরে দিনগুলি বিষাক্ত হয়ে ওঠে। পদ্মজা মাঝরাতে চিৎকার করে কেঁদে উঠত। খাওয়া দাওয়া একদমই থাকতো না। মাঝরাতে মেয়ের কবরে ছুটে যেত। আমির পদ্মজাকে নিয়ে হাওলাদার বাড়ি থেকে দূরে সরে আসে। প্রায় 1 বছর পদ্মজা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিল। এরপর বুকে ব্যথা নিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে। মনে মনে প্রতিজ্ঞা করে একদিন ফিরবে অলন্দপুর। সেই নিষ্ঠুর খুনিকে শাস্তি দেবেই। জানতে চাইবে কিসের দোষে তার 3 মাসের কন্যা সন্তান বলি হলো। কেউ জানুক আর নাই বা জানুক, পদ্মজা জানে হাওলাদার বাড়িতে আসার প্রধান উদ্দেশ্য পরিজার খুনিকে বের করা। সে শতভাগ নিশ্চিত এই বাড়ির কেউ না কেউ জড়িত এই খুনের সাথে। শুধু বের করার পালা। পুরনো কথা মনে পড়েই পদ্মজা 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ত। আমির জল মুছে দিল। এরপর বলল, বোধহয় 3 তলায় রাখা হয়েছে। পদ্মজা 3 তলার সিঁড়ির দিকে তাকালো। শুনেছে 3 তলার কাজ নাকি সম্পূর্ণ হয়েছে। অনেকগুলো ঘর রয়েছে। সে আর কথা বাড়ালো না। এখন গোসল করা উচিত। আজান পড়বে। আজ রাত থেকেই তার নিশাচর হবে। 1 মুহূর্তে নষ্ট না করেই সব রহস্যের জাল কাটতে হবে। এটাই তার নিজের সাথে নিজের প্রতিজ্ঞা। আমির ডাকলো, কি হলো? কি বাবা?
পদ্মজা আমিরের দিকে একবার তাকালো, এরপর চোখ সরিয়ে নিয়ে বলল, কিছু না, ঘরে চলুন। কিছু তো ভাবছিলে। এতদিনের জন্য আসছি গ্রামে, চাকরিটা থাকবে তো? থাকবে না কেন? রফিক কতটা সম্মান করে আমাকে দেখোনি? আর তোমার যোগ্যতা কি কমতি আছে? যেখানে ইচ্ছে সেখানে চাকরি হবে। পদ্মজা থমকে দাঁড়ালো, আমিরের দিকে তাকিয়ে হেসে বলল, আপনি যেখানে ইচ্ছে সেখানে চাকরি করতে দিবেন? আমিরও হেসে পড়ল। তা অবশ্য দিব না। পরন্ত বিকেলের শীতল বাতাসে শরীর কাঁটা দিচ্ছে। পদ্মজা শাল গায়ে জড়িয়ে নেয়। নিচতলায় এসে ফরিনার ঘরে যায়। ফরিনা কাঁথা সেলাই করছে। পদ্মজাকে দেখে 2 পা ভাঁজ করে বসলেন, বললেন, তুমি আইছো? পদ্মজা ঘরে ঢুকতে ঢুকতেই বলল, জি আম্মা। কাঁথা সেলাই করছিলেন নাকি? আমি সাহায্য করি? না না, তুমি এইসব পারবা না, সুই লাগবো হাতে। কিছু হবে না মা, প্রতিদিনই সেলাই করা হয়। ফরিনা অবাক হয়ে জানতে চাইলেন, তুমি কাঁথা সেলাও? হই এইটুকু। ক্যারে, আমরা থাকতে তুমি সেলাও ক্যারে? তোমার সতাম্মাই তো নকশি কাঁথা সেলাই, হ্যাঁ থাকতে তোমার সেলাই করা লাগে ক্যারে? পদ্মজা ফরিনার হাত থেকে সুই টেনে নিয়ে বলল, আব্বা মারা যাওয়ার পর 2 বছর আমি কেমন অবস্থায় ছিলাম জানেনই তো। সে অবস্থায় আমার পক্ষে আমার পরিবারের জন্য কিছুই করা সম্ভব ছিল না। তখন উনি পর হয়েও, সৎ মা হয়েও নিজের ঘাড়ে সব দায়িত্ব তুলে নিলেন। কিন্তু উনি যতটুকু করতেন ততটুকুতে পরিবার চলতে গিয়ে হিমশিম খেত। তাই আমিও চেষ্টা করেছি একটু যদি নকশি কাঁথার পরিমাণটা বাড়ানো যায়। পদ্মজার ফুলের পাপড়ির মতো ফোলা ফোলা 2টি ঠোঁটে অল্প হাসি, সেই হাসিতেই পরমা সুন্দরীর মুখমণ্ডল অল্প আভায় আলোকিত। ফরিনা অবাক হয়, সেই হাসি দেখেন। মন দিয়ে কাঁথায় ফুল তুলছে পদ্মজা। দাঁত দিয়ে সুতা কেটে ফরিনার দিকে তাকালো সে। তার প্রতিমার মতো নিখুঁত চোখ নাক। ফরিনা তাকিয়েই আছেন। পদ্মজা ডাকলো, আমা। ফরিনার সম্মিত ফিরল। তিনি প্রশ্ন করলেন, তুমি নাকি শহরে কাম করো? পদ্মজা হাসলেন, বলল, করা হয়। প্রেমা প্রান্ত দুজনেই পড়াশুনো করে। পড়ালেখা কত খরচ, আর পোনা তো পড়ালেখার চেয়ে বেশি খরচ করে ফেলে শাড়ি অলংকার কিনতে গিয়ে। আম্মা নেই, বাধা দিতে কষ্ট হয়। আর উনি নিজের সব সঞ্চয় উজাড় করে দেয় আমার 3 ভাই বোনকে। টাকা তো থাকে না, তাই চাকরি নিতে হলো। 2 বোনের বিয়ে দিতে হবে না? আমার খরচ কাজ বাকি, তার জন্য টাকা জমাতে হচ্ছে। আর ওনার নকশি কথার টাকা সাথে বেতনের কিছুটা অংশ মিলিয়ে পাঠিয়ে দিই। বেশ ভালোই চলছে। উনিও আছেন বলেই আমার মাথার ওপরে চাপটা কমেছে। হ, বাসন্তী অনেক ভালা। আমি হ্যারসে 4 বছরের বড়। মেল্লা সম্মান করে আমারে। আচ্ছা, আমি তোমারে বাইরে কাম করতে দিছে? এই প্রশ্নেই পদ্মজা কপাল চাপড়ে বলল, আর বলবেন না মা, খিচে যুদ্ধ করতে হয়েছে। শেষমেশ রাজি হয়েছেন, কিন্তু ওনার অফিসে নাকি চাকরি করতে হবে। ওনার অফিসে চাকরি নিলে উনি আমাকে কোনো কাজ করতে দিতেন, টাকা ঠিকই মাসের শেষে দিতেন। ঘুরে ফিরে স্বামীর টাকায় বাপের বাড়ির খায় কথাটা আত্মসম্মানের সাথে লেগে যেত। এ নিয়ে 3 দিন আমাদের ঝগড়া ছিল, আলাদা থেকেছি, কেউ কারোর সাথে কথা বলিনি। ফরিনা বেশ আগ্রহ পাচ্ছেন, উৎসুক হয়ে জানতে চাইলেন, এরপরে কি হইল? কাম করতে দিছে কেমনে? এরপর 3 দিন পরে এসে বলল চাকরি পেয়েছে একটা, 6 ঘন্টা কাজ, হিসাব রক্ষকের পদ, বেতন ভালো। জানি না মা, আমি ভীষণ অবাক হয়েছি। এত কম সময়ের চাকরি, আবার বেতনও তুলনায় বেশি। এরপর জানতে পারি ওনার পরিচিত একজনের অফিসে চাকরির বন্দোবস্ত উনিই করেছেন। উনি চান না আমি বেশি সময় বাহিরে থাকি, আবার জেদ ধরেও বসেছিলাম। এভাবেই সব ঠিক হয় ইনশাল্লাহ। মা, বোনার বিয়েটা ধুমধামে হয়ে যাবে।
প্রেমা তো দেরি আছে, অনেক পড়বেও। ফরিনা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন, এরপর বললেন, আল্লাহ হাজার বছর বাইসা রাখুক। আমা, রুম্পা ভাবে কি 3 তলায়? হ। আজ দেখতে যাব ভাবছি। চাবি কার কাছে? ফরিনা মুখ গুমট করে বললেন, হ্যাঁ, এই ঘরে যাওনের দরকার নেই। হৃদয়ন চাবি দিব না। ওরা আর আমারে দাম দেয় না, যেমনি ইচ্ছে চলে। দিবে না মানে কি? আপনি গুরুজন, আপনাকে দিতে বাধ্য। চাইছিলাম একবার যা ইচ্ছা কইয়া দিছে। ফরিনার মুখে আধার নেমে আসে। তিনি নির্বিকার ভঙ্গিতে আবার বললেন, চাবি চাওনের লাইগা হৃদয়ন হ্যাট আমারেও মারছে। পদ্মজার চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে কি, মায়ের গায়ে হাত তুলছে? ফরিন কাঁথা সেলাই করতে করতে বললেন, নিজের মা আর কই থাইকা, এই স্যারাই মাথা খারাপ, অমানুষ। বাড়ির অন্যরা কিছু বলেনি? অন্যরা কারা? আব্বা, চাচা, বড় ভাই কেউ কিচ্ছু বলেনি? বাকিদের কথা জানি না। তোমার শ্বশুর তো নিজেই শকুনের বাচ্চা। পদ্মজা চমকে তাকালো। ফরিনাও চকিত চোখ তুলে তাকান। তিনি মুখ ফসকে বলেই ফেলেছেন। দুজন দুজনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। পদ্মজা প্রশ্ন করার আগেই ফরিনা বলল, পুনাই গাছে উঠছে? সকালে আসারটা খাইলো, বিকাল হইতেই গাছে উঠা গেছে। সেরিডারে কয়টা মাইট দিও। পদ্মজা স্পষ্ট বুঝতে পেরেছে তার শাশুড়ি আগের কথাটা ধামাচাপা দেবার জন্যই চেষ্টা করছে। সে আগ বাড়িয়ে কথা বলতে পারল না, মৃদু কণ্ঠে বলল, আমি আসি আম্মা। যাও। পদ্মজা দরজা অবধি এসে ফিরে তাকালো। ফরিনা দ্রুত চোখ সরিয়ে নিল। পদ্মজা ঘর ছাড়তে তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। পদ্মজার উদাসীন হয়ে হাঁটছে। ফরিনা কেন নিজের স্বামীকে শকুনের বাচ্চা বললেন? পদ্মজা দ্রুত নিজেকে সামলে নিল। এখন এইসব ভাবা যাবে না। রেদওয়ানের কাছ থেকে চাবি নিতেই হবে। সে দ্রুত পায়ে হেঁটে রেদওয়ানের ঘরের সামনে আসে। দরজার শব্দ করতেই ওপাশ থেকে রেদওয়ানের কণ্ঠ ভেসে আসে। কে? পদ্মজা জবাব না দিয়ে আরও জোরে শব্দ করলো। রেদওয়ান কপাল কুঁচকে দরজা খুলল। পদ্মজাকে দেখে কপালের ভাঁজ মিলিয়ে যায়। ঠোঁটে হাসি ফুটে ওঠে। মোটা হয়েছে আগের চেয়ে, গাল ভর্তি ঘন দাড়ি, 1-2 চুল পেকেছে। সে খুশিতে গদগদ হয়ে বলল, আরে বাপরে, পদ্মজা আমার দুয়ারে এসেছে। পদ্মজা সোজাসুজি হয়ে বলল, রুম্পা ভাবির ঘরের চাবি দিন। রেদওয়ানের দরজা ছেড়ে দাঁড়ালো, বলল, এতদিন পর এসেছো আবার আমার ঘরের সামনে। ভেতরে এসো, বসো, তারপর কথা বলি। আমি আপনার সাথে কথা বলতে আসিনি, দয়া করে চাবিটা দিন। চাবি তো দেব না। কি সমস্যা? রেদওয়ান পদ্মজার কাঁধে হাত রেখে বলল, আরে ঘরে আসো তো আগে। পদ্মজা এক ঝটকায় রেদওয়ানের হাত সরিয়ে দিল। চোখ গরম করে তাকিয়ে বলল, চাবি দিন। চোখ দিয়ে তো আগুন ঝরছে, কিন্তু আমি তো ভয় পাচ্ছি না। চাবি আমি দেব না। দেবেন না? রেদওয়ান আর মোড়া ভেঙে আয়েশি ভঙ্গিতে বসল। না। পদ্মজা আর কথা বাড়ালো না, চলে গেল। রেদওয়ান পিছু ডেকেছে, সে শোনেনি। মগাকে দিয়ে পাথর নিয়ে 3 তলায় আসে। মদন একটা ঘরের সামনে চেয়ার নিয়ে বসেছিল। পদ্মজা বুঝতে পারে তাহলে এই ঘরে রুম্পা আছে। সে দরজার সামনে এসেই দাঁড়াতেই মদন বলল, কিছু দরকার ভাবি? পদ্মজা নির্বিকার ভঙ্গিতে বলল, তালা ভাঙবো। মগা, তালা ভাঙো। মদন দরজার সামনে এসে দাঁড়ায়, বলে, রিদওয়ান ভাইয়ার কাছে চাবি আছে, তার কাছ থেকে লইয়া আসেন, তালা ভাঙিয়েন না। উনি আমাকে চাবি দেননি, তাই আমি তালা ভাঙবো। আপনি সরে দাঁড়ান। না ভাবি, এইটা হয় না, আমার উপরে এই ঘরটার ভার আছে। আপনি সরে দাঁড়ান। পদ্মজার কথাটা বেশ জোরেই বলে। মদন হাওলাদার বাড়ির বইয়ের সামনে আর দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছে না। সে দৌড়ে নিচে যায়, বাড়ির সবাইকে গিয়ে বলে পদ্মজা তালা ভাঙছে। খলিল, আলমগীর, আমির, রেদওয়ান, ফরিনা, আমিনা ছুটে আসেন। ততক্ষণে পদ্মজার তালা ভাঙা শেষ করে ফেলেছে। হামির হন্তদন্ত হয়ে এসে প্রশ্ন করল, তালা ভাঙলে কেন? আপনার ভাই আমাকে চাবি দেয়নি। আমার রুম্পা ভাবির সাথে দেখা করার ইচ্ছে হয়েছিল, তাই ভেঙেছি।
এটা অসভ্যতা। তোমারে ভালা ভাবছিলাম, ছেড়ি মানুষের মতো এত তেজ অবাধ্যতা ভালা না। পদ্মজা এক নজর খলিলকে দেখলো, এরপর রুম্পার ঘরে ঢুকলো। রুম্পার ঘরের মাঝেই মেঝেতে উপর হয়ে পড়ে আছে, লম্বা চুল এখন ঘাড় অবধি। কে কেটে দিয়েছে যেন চুল না ময়লা ঝাড়ু। পদ্মজা দৌড়ে রুম্পার পাশে এসে বসে, রুম্পার শাড়ি ঠিক করে দিয়ে ডাকলো। ভাবি, ভাবি, শুনছো ভাবি? রুম্পার সাড়া নেই, গলায় হাতে পায়ের মারের দাগ। ফরিনা দেখে চমকে যান, রুম্পার এক হাত চেপে ধরে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, কেলাই মারছে বৌডারে? আল্লাহ গো, কেমনে মারছে? রক্ত শুকাইয়া পাথর হইয়া গেছে। এর লাইগা আমারে রুম্পার কাছে আইতে দেও না তোমরা। বউটা তোমাদের কি করছে? পাগল মানুষ। ফরিনা বাড়ির পুরুষদের দিকে চেয়ে কেঁদে বললেন। আমিনা দূরেরই দাঁড়িয়ে আছেন। তিনি বরাবরই অন্যরকম মানুষ, অহংকারী, হিংসুক, অন্যদের ভালো দেখতে পারেন না। রানের জীবনটা এইভাবে ধ্বংস হয়ে যাওয়ায় তারপর আরও বেশি খামখেয়ালি হয়ে উঠেছেন। পদ্মজা আমিরের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে ওঠে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? অন্যরা পাষাণ, আপনি তো পাষাণ নয়। ভাবিকে বিছানায় তুলে দিন। পদ্মজার কথায় আমির রুম্পাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। আমির ফরিনা ছাড়া বাকি সবাই বিরক্তিতে কপাল ভাঁজ করে চলে যায়। তারা অসন্তুষ্ট। খলিল যাওয়ার আগে বিড়বিড় করে পদ্মজাকে অনেক কিছু বললেন। পদ্মজা সেসব কানে নেননি। সে শুধু অবাক হয়, মানুষগুলোর প্রতি ঘৃণা হয়। সে রুম্পার জ্ঞান ফেরানোর চেষ্টা করেছে। আমিরকে বলে কবিরাজ নিয়ে আসতে। আমির চলে যায়। ফরিনার কাছ থেকেই পদ্মজা জানতে পারল তিনি 2 বছর পর রুম্পাকে দেখছেন। কখনো চুল কাটা হয়েছে জানে না। পদ্মজা জানতে চাইল, কেন এত ভয় পান বাড়ির পুরুষদের? একটু শক্ত করে কথা বলে ভাবিকে দেখতে আসতে পারলেন না? ভাবির মা বাপের বাড়ি কোথায়? ওনারা মেয়ের খোঁজ নেন না? রুম্পার মা বাপ নাই, ভাই আছে 2টা। ভাইগুলা আগে খোঁজ নিত না, পাগল হুনার পর থেকে নামও নেয় না। মানুষ এত স্বার্থপর কি করে হয় আম্মা? ফরিনা রুম্পার শাড়ির ময়লা ঝেড়ে দেন, ঘরদোর পরিষ্কার করেন। রুম্পার জ্ঞান ফিরে, কিন্তু কথা বলার শক্তিটুকু নেই। সে ড্যাব ড্যাব করে পদ্মজার দিকে তাকিয়ে থাকে, যেন পদ্মজার জন্য অপেক্ষায় ছিল, পদ্মজার জন্যই বেঁচে আছে। কিছু বলার চেষ্টা করে, কিন্তু পারে না। কতদিন ধরে তাকে পাননি ছাড়া কিছুই দেওয়া হয়নি। ক্ষুধার চোটে মাটি খেয়েছে, পেট খারাপ হয়ে পুরো ঘর নষ্ট করেছে। বমি করতে করতে ক্লান্ত হয়ে গতকাল থেকে সে অজ্ঞান। তবুও কেউ এসে দেখেনি। পদ্মজার চোখের জল আপনা আপনি পড়ছে। রুম্পার কষ্ট থেকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। সে মনে মনে শপথ করে রুম্পাকে নিয়ে যাবে শহরে। ফরিনা ও পদ্মজা মিলে রুম্পাকে গোসল করালো, এরপর নতুন শাড়ি পরিয়ে গরম গরম ভাত খাওয়ালো, চুলে তেল দিয়ে দিল। খাওয়া শেষে রুম্পা বিছানায় নেতিয়ে পড়ে। শরীরে শক্তিটুকু আসতে সময় লাগবে, একটু ঘুমোলেই হয়তো। পদ্মজা রুম্পার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঘুমাও ভাবি। রুম্পার দুর্বল 2টি হাত পদ্মজার হাতে শক্ত করে ধরতে চাইল। পদ্মজা টের পেল। সে রুম্পার 2 হাত শক্ত করে ধরে বলল, তোমাকে ছেড়ে যাব না, থাকবো আমি। রুম্পার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। পদ্মজা মুছে দিল। ফরিনাকে বলল, আম্মা, আমি আমার ঘরের থেকে আমার কোরআন শরীফ আর জায়নামাজ নিয়ে আসি, আর ওনাকে বলে আসি আপাতত আমি রুম্পা ভাবির সাথে থাকবো। তুমি যাও, আমি এইখানেই আসি। পদ্মজা বেরিয়ে গেল। বারান্দায় বেরোবার সময় আলোক ঘরের সামনে উঠানে চোখে পড়ল। সেখানে পূর্ণা রানী বাচ্চাদের নিয়ে গোল্লা ছুট খেলছে। পূর্ণার পরনের শাড়ি। মেয়েটা এত দোষী হলো কি করে? সে চোখ সরিয়ে নিজের ঘরের দিকে গেল। সন্ধ্যার আজান পড়ার বেশ দেরি হয়ে গেছে। রানী এক দলের নেতা, পূর্ণা অন্য দলের। 2 দলের নাম শাপলা আর গোলাপ। প্রতি দলে 6 জন করে। বাচ্চাগুলোর বয়স 9 থেকে 10 এই রকম। আলোর আলোক ঘরের বারান্দায় চেয়ারে বসে আছে। মৃদুল আলোক ঘর থেকে বেরিয়ে এসে বলল, এই বাচ্চারা আমিও খেলতাম। রানী বলল, না না, তোরে নিতাম না। পূর্ণা মৃদুলকে দেখেই অন্যদিকে চাইল। তার ভীষণ লজ্জা করছে মৃদুলের সামনে পড়তে। মৃদুল আরেকটু এগিয়ে এসে বলল, ডরাইতেছ? ডরাইনেরই কথা। এই মৃদুলের সাথে কেউ পারে না, আর তুই তো মুটকি, কেমনে পারবি?
আমি তো ওর 4 মাসের বড়, সম্মান দিয়ে কথা কো, মাঝখান থেকে সর, খেলতে দে। তোর শরীর এখন খেলার সময়, আর তুই খেলতেছস সর। এই বল মাস, তোমাদের দলে এটার বাদ দিয়া আমার এলাও। এই মুটকি 100টা গোল না দিলে আমিও বাপের বেটা না। পূর্ণা হাঁ করে তাকায়, তাকিয়ে বোয়াল মাছ ডাকা হচ্ছে, এই জন্য তার দিকে তাকিয়ে বাচ্চারাও হাসছে। দেখতে চকচকে সুন্দর হয়ে গেছে বলে কি যা ইচ্ছে ডাকায় অধিকার বাঘিনী পূর্ণা দিয়ে দিবে? কখনোই না। সে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আমাকে আপনার কোন দিক দিয়ে বল মাছ মনে হচ্ছে? হ্যাঁ, পূর্ণাকে কথা বলতে দেখে মৃদুল হাসলো, রসিকতা করেই বলল, আরে কালী বেহেন, দেখি কথাও কইতে পারে। পূর্ণা আহত হলো, এক হাতে নিজের গাল ছুঁয়ে ভাবলো সে কি কালি ডাকার মতো কালো? বাঘিনী রূপটা মুহূর্তে নিভে গেল, তার চোখ দুটি ছলছল করে ওঠে। যাকে পছন্দ করলো সেই কালি বলছে। পূর্ণা থম মেরে দাঁড়িয়ে রইল। রানী বলল, মৃদুল্লা সর কইতেছি, খেলতে দে। আমিও খেললাম, এই আন্ডা তুই বাদ। তোর বদলে আমি বেনের দলে হয়ে খেললাম। মৃদুলের এক কথায় ন্যাড়া মাথার ছেলেটি সরে দাঁড়ালো। মৃদুল খেলার নির্দিষ্ট জায়গায় দাঁড়ালো। এরপর পূর্ণাকে বলল, কালীবেন, তুমি আগে যাইবা নাকি আমি আগে যাইমু? পূর্ণা মিনমিনিয়ে বলল। রানী দূর থেকেই বলল, দেখছস মৃদুল্লা, তুই খেলার মাঝে ঢুকছস বইলেই পূর্ণা খেলতো না, সবসময় কেন খেলা নষ্ট করস তুই? মৃদুল সেই সব কথাই ভ্রুক্ষেপ করলো না, সে রসিকতার স্বরেই বলল, আরে বিয়ানের শক্তি ফুরায় গেছে, আর খেলতে পারবো না। এই আন্ডা তুই আয়, বিয়ান খেলবো না, তুই আইস হারবি রে আপা। রানী আত্মবিশ্বাসের সাথেই বলল, আমার দলই জিতবো। আগে আগে চাপা মারিস না, আমার মতো দেখাইয়া দে। এই পেটওয়ালা, তুই আগে যা। পূর্ণা ব্যথিত মন নিয়ে আলোকঘর পেরিয়ে অন্দরমহলে পথে পা রাখে। সে কালো, সে জানে, কিন্তু কেউ কালি বললেও তার খুব খারাপ লাগে। আল্লাহ কেন তাকে সৌন্দর্য দিলেন না? একটু ফর্সা করে দিলেই তো হতো। তার আপার মতো কালো রঙের শোভায় সৌন্দর্য কেন খুঁজে পায় না? পূর্ণা 2 হাত দিয়ে চোখের জল মুছে নিল। অভিমানী মন থেমে থেমে কাঁদছে। এই শাড়ি তো মৃদুলের দৃষ্টি আকর্ষণের জন্যই পরেছিল সে। দরকার নেই এই চকচকে পুরুষ। কেউ তাকে কালি বললে সে ভীষণ রাগ করে, ভীষণ। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? শুনশান নীরবতা চারিদিকে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। পদ্মজা তীর্থের কাকের মতো অপেক্ষা করছে কখন রুম্পার চোখ খুলবে। বিভোর হয়ে ঘুমাচ্ছে। পদ্মজা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। দরজায় কেউ টোকা দিতেই পদ্মজা সাবধান হয়ে গেল। রুম্পার নিরাপত্তা নিয়ে তার মন অস্থির হয়ে আছে। সে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কে কে ওখানে? আমি। ঘুম ভেঙে গেল, তোমাকে মনে পড়ছে। আমি তো এখন যেতে পারবো না। আমি থাকি তাহলে? শীতের রাতে মাটিতে থাকবেন? রুম্পা ভাবি বিছানায় ঘুমাচ্ছে। এই ঘরে থাকলে মাটিতেই থাকতে হবে। ঘরে যান। মাটিতেই থাকবো? ধুর, আপনি সব সময় ঘাটতারামি করেন। আপনাকে তো আমি বলে এসেছিলাম কতটা দরকার রুম্পা ভাবির সাথে থাকা। গতদিনও বোনদের সাথে ছিলে, আজ রুম্পা ভাবির সাথে? কয়টা দিনই তো, আজীবন একসাথেই থাকবো। আচ্ছা যাচ্ছি। এখনো ঘুমাওনি কেন? এই তো ঘুমাবো। আমি চারপাশ দেখেই বলল, আর সাবধানে থাকবে। রেদওয়ান দোতলায় ঘুরঘুর করছে, ভয় পাবে না, আমি আসি। পদ্মজা চিন্তিত আমিরের চোখেও দিকে তাকালো। সে বলল, আপনি আমার সাথে থাকতে নয়, দেখতে আসছেন আমি ঠিক আছি নাকি, তাই না? ভয় পাবেন না এত একদম। আমির 2 হাতে পদ্মজার 2 গাল ধরল। আমি তো জানি আমার পদ্মপতি কতটা সাহসী, সেজন্যই এই বাড়িতে আসার সাহস করতে পেরেছি। আহ্লাদ হয়েছে, এবার যান। আমির হেসে চলে গেল। পদ্মজা অনেকক্ষণ অন্ধকার বারান্দায় তাকিয়ে রইল। এরপর দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। আমিরকে সে কতটা ভালোবাসে সে নিজেও জানে না। আমিরের প্রতিটা স্পর্শ, কথার ছন্দের হৃদয় স্পন্দিত হয়। আমিরের পাগলামি, খেয়াল রাখা, দায়িত্ববোধ সব কিছু পদ্মজাকে মুগ্ধ করে।
একজন আদর্শ স্বামী বোধহয় একেই বলে। আমিরের কথা ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে পড়লো। ভালোবাসার মানুষদের নিয়ে ভাবার সময়টা জাদুর মতো। চোখের পলকে নির্ঘুম রাত কেটে যায়, নয়তো নিজের অজান্তেই আবেশেই ঘুম চলে আসে। সকালে উঠতেই পূর্ণাকে গিয়ে ডেকে তুলল পদ্মজা। এরপর রুম্পার ঘরে এসে নামাজ পড়ল, কোরআন পড়ল। রুম্পার ঘুম আরও কিছুক্ষণ পর ভাঙে। রুম্পাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যায় পদ্মজা। এরপর রুম্পাকে দেখে রান্নাঘর থেকে খাবার আনতে যাই। ফরিনা মাত্র চুলা থেকে খিচুড়ি নামিয়েছেন। আমা, ভাবির জন্য খিচুড়ি নিয়ে যাই, বলল পদ্মজা। ফরিনা হেসে বললেন, এইটা আবার কন লাগে? লইয়া যাও। তুমি খাইবা কোন সময়? ভাবিকে খাইয়ে এসে তারপর ওনাকে নিয়ে খাবো। আমা, রাতের হাঁসের মাংস আছে না? হ, আছে তো, ওই যে ওই পাতিলটাই। পদ্মজা গরম গরম খিচুড়ি হাঁসের মাংসের ভুনা নিয়ে দিয়ে আসে। ঘরে ঢুকে দেখলো রুম্পা মেঝেতে পড়ে আছে। পদ্মজা থালায় বিছানার উপর রেখে রুম্পাকে তোলার চেষ্টা করে। অবাক হয়ে প্রশ্ন করলো, ভাবি মেঝেতে পড়লেন কিভাবে? রুম্পা কিছু বলছে না। সে উদ্ভাটের মতো ছটফট করছে, এইদিক ওদিক তাকাচ্ছে, পদ্মজাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। পদ্মজা খুব বিস্মিত, রুম্পা এমন করছে কেন? সে রুম্পাকে প্রশ্ন করেই চলেছে। কেউ এসেছিল ঘরে? কে এসেছিল? ভয় দেখিয়েছে? ভাবি, ভাবি বলো আমাকে। ভাবি, ধমকাচ্ছ কেন? আমি তোমার জন্য খাবার এনেছি। খাবারের কথা শুনে রুম্পা থমকে গেল। পদ্মজার দিকে এক নজর তাকিয়ে বিছানার দিকে তাকালো, ঝাঁপিয়ে পড়লো খাবারের ওপর। এত গরম খাবার গাপুস গুপুস করে খেতে থাকলো। পদ্মজা বিস্ময়ের হতবুদ্ধি হয়ে পড়েছে। এমনভাবে রুম্পা খাচ্ছে যেন তার কোনো দিনও খাওয়া হবে না, সুযোগ আসবে না। পদ্মজা পানি এগিয়ে দিল। রুম্পা অল্প সময়ের ব্যবধানে পুরো থালার খিচুড়িটা এবং এক বাটি মাংসের ভুনা খেলো। খাওয়া শেষে পদ্মজা নমনীয় কণ্ঠে প্রশ্ন করলো, ভাবি আমার সাথে একটু কথা বলবেন? রুম্পা দূরে সরে যায়, দেয়াল ঘেঁষে বসে পড়ে, মাথা দুই দিকে নাড়িয়ে ইশারা করে সে কথা বলবে না। পদ্মজা তবু আশা ছাড়ল না। সে রুম্পার পাশে গিয়ে বসল। রুম্পার এক হাত মুঠোয় নিয়ে বলল, আমি তোমাকে আমার সাথে ঢাকা নিয়ে যাব, যাবে? রুম্পা এক ঝটকায় হাত সরিয়ে দিল। পদ্মজাকে ধাক্কা মেরে চেঁচিয়ে বলল, বাইর হ আমার ঘর থেকে, বাইর হ তুই। রুম্পার ব্যবহারে পদ্মজা আহত হলো। ভাবি, আমি তোমার ভালো চাই। বাইর হ কইতেছি, বাইর হ। শীতের ঠান্ডা হিম বাতাস জানালা দিয়ে ঢুকছে। শীতের দাপট বেড়েছে। এবারে শীত বোধহয় মানুষ মারার জন্যই এসেছে। এত ঠান্ডা। রুম্পার পরনে শাড়ি ছাড়া আর কিছুই নেই। ঠান্ডায় তার গায়ের কাঁটা দিচ্ছে। পদ্মজা রুম্পার চোখের দিকে দৃষ্টিপাত করল। রুম্পার চোখ বারবার দরজার দিকে যাচ্ছে। পদ্মজা উঠে স্থির হয়ে দাঁড়ালো না, ছুটে আসে দরজার কাছে। দরজার পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুক ছুটে পালাতে চায়। পদ্মজা জোরালো কণ্ঠে ডেকে উঠল, লতিফা বুবু। লতিফা একবার ঘাড় ঘুরিয়ে পদ্মজাকে দেখল, এরপর সিঁড়ি ভেঙে নিচে নেমে যায়। তার চোখে ভয় ছিল। একটা ঝনঝন শব্দ হয়। পদ্মজা চকিত ঘাড় ঘুরিয়ে তাকায়। রুম্পার পাগলামি শুরু করেছে। মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে করতে ঘরের জিনিসপত্র ছুঁড়ছে। পদ্মজা রুম্পাকে থামানোর চেষ্টা করে, অনেক বোঝায়, কিছুতেই রুম্পা থামে না। রুম্পার হাত থেকে স্টিলের গ্লাসটা পদ্মজার কপালে ছুঁড়ে পড়ে। পদ্মজা আহ বলে বসে পড়ে। সঙ্গে সঙ্গে রুম্পার পাগলামি থামিয়ে দিল। ছুটে এসে পদ্মজার আহত স্থানে হাত রাখে, উৎকণ্ঠিত হয়ে বলে, আমি তোমারে ইচ্ছে কইরা দুঃখ দেই না বইন, বেশি বেদনা করতেছে। আঞ্চলিক ভাষায় রিনঝিনে কণ্ঠ। পদ্মজার দুই চোখ মিলে তাকায়। রুম্পা পদ্মজার কপালের ফোলা অংশে ফুঁ দিচ্ছে। সে ভীষণ অস্থির হয়ে পড়েছে। বোঝাই যাচ্ছে পদ্মজাকে অনেক পছন্দ করে রুম্পা। মুখোশ খুলে বেরিয়ে এসেছে আসল রূপে। সে কঠিন নয়, পাগল নয়, বরং নরম ও কোমল। পদ্মজা শান্তস্বরে প্রশ্ন করল, কেন পাগলের অভিনয় করো ভাবি? রুম্পার হাত থেমে যায়। সে ধরা পড়ে গেছে। কুয়াশার স্তর ভেদ করে একটা নৌকা খালে ঢুকছে। নৌকা ঢালাচ্ছে মৃদুল। গতকাল সে ছেলেটাকে মৃদুল আন্ডা ডেকেছিল। সে ছেলেটা নৌকাই আছে। তার ভালো নাম জাকির। মৃদুলের সাথে বাচ্চা কাচ্চাদের অনেক খাতির।
পূর্ণা খালের ঘাটে বসে ছিল। সে ফজরের নামাজ পড়ে খিচুড়ি খেয়ে এখানে চলে এসেছে। মন খারাপের সময় ঘাটে বসে থাকতে তার খুব ভালো লাগে। গতকাল রাতে খাওয়ার সময় মৃদুল কম হলেও 20 বার তাকে কালি ডেকেছে। অন্ধকারে নাকি দেখাই যায় না, এমন অনেক কথা বলেছে। কালো রঙের মেয়েরা বোধহয় পাপ। আবার পদ্মজাও রাতে তার সাথে থাকেনি, পুরো রাত সে কেঁদেছে। কেউ কেন তাকে কালি বলবে? আবার তার আপাও তাকে সময় দিল না, শ্বশুর বাড়ির অন্য বউকে নিয়ে ব্যস্ত। পূর্ণার খুব অভিমান হয়েছে। বয়স 20 পার হলেও রয়ে গেছে সেই ছোট্ট কিশোরী মেয়েটি। মৃদুল নৌকা থামিয়ে পূর্ণাকে ডাকলো। কালি বিয়ান। পূর্ণা তাকালো না। মৃদুল আবার ডাকলো, বিয়ান গো। তাও পূর্ণা সাড়া দিল না। মৃদুল জাকিরকে বলল, কিরে বেটা, বুঝছিস কিছু? এই শরীরে ভূতে দৌড়ল নাকি? জাকির দাঁত বের করে শুধু হাসলো। মৃদুল জোরেই বলল, আরে বিয়ান কি কানে শোনে না? কাল তো ঠিকই শুনছিল। ঠান্ডা কি কানের ভেতরে ঢুকে গেছে? ও কালি বিয়ান। বিয়ান। পূর্ণা হুট করে উঠে দাঁড়ালো, আঙুল শাসিয়ে মৃদুলকে বলল, আপনার কি বাপ মা নাই? থাকলেও শিক্ষা দেয়নি? যারে তারে যা ইচ্ছে ডাকা উচিত না? অসভ্যতা অন্য জায়গায় করবেন, আমার সামনে না। আমি কালো, আমি জানি। আপনাকে কালি বলে সেটা মনে করিয়ে দিতে হবে না। আমি আপনাকে অনুমতি দেইনি আমাকে কালি ডাকতে বা বেআইন ডাকতে। আমি আপনার বেআইনও না, আবার আপনার ধুলা ভাইয়ের আপন ভাই না। আপনি কোথাকার কে আপনি? হ্যাঁ, এই ফর্সা চামড়ার দেমাগ দেখান। আরেকবার আমাকে কালি বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কথা শেষ করেই পূর্ণা কুয়াশার আড়ালে হারিয়ে যায়, রেখে যায় অপমানে থমথমে করা একটা মুখ। মৃদুল ঘর থেকে বেরোতে পারছে না। তাকে একটা মেয়ে এইভাবে বলেছে? তার মতো সুন্দর ছেলের জন্য গ্রামের সবকটি মেয়ে পাগল, আর এই কালো মেয়েটি তাকে এইভাবে অপমান করলো। মৃদুল রাগে বইটা ছুঁড়ে ফেলে রাগে। নৌকা থেকে রাগে নামতে গেলে তার এক পায়ে নৌকার ধাক্কা খেলো, ফলে নিমেষে দূরে চলে যায় নৌকাটি। নৌকাটি থাকায় ছেলেটি চিৎকার করলো, মৃদুল ভাই, আমি আইনাম কেমনে? বইটা ফেলাই দিত। মৃদুল বিরক্তি নিয়ে ফিরে তাকালো। সত্যিই নৌকাটা অনেক দূরে চলে যাচ্ছে। এই ঠান্ডার মধ্যেই সেই ছোট্ট বাচ্চাটা সাঁতারে পারে আসবে কিভাবে? মৃদুল রাগ একপাশে রেখে বরফের মতো ঠান্ডার জলে ঝাঁপ দিল। রুম্পা থেমে থেমে কাঁদছে। পদ্মজা অনবরত প্রশ্ন করেই যাচ্ছে। সে ভীষণ অস্থির। একজোড়া পায়ের শব্দ ভেসে আসতেই রুম্পার কান্না থেমে গেল, যেন এই পায়ের শব্দগুলো তার চেনা। রুম্পা কাঁপতে লাগলো। রুম্পার অবস্থা দেখে পদ্মজার শের দাঁড়া বেশ ঠান্ডার স্রোত গড়িয়ে যায়। রুম্পা পদ্মজার এক হাত চেপে চাপা স্বরে দ্রুত বলল, এহেন থেকে চইলা যাও বোন, আর আগায়ও না। ওরা পিশাচের মতো, ছিঁড়া খাইয়া ফেলবো। ওদের দয়া মায়া নাই। তুমি অনেক ভালা, তোমারে কোনোদিন ভুলতাম না আমি। তুমি এইখানে থাইকো না, তুমি এই বাড়ির কাউর লগে যোগাযোগ রাখো না। ওরা কি করেছে ভাবি? অনুরোধ করছি, আমাকে বলুন ভাবি, অনুরোধ করছি। রুম্পা সেকেন্ডে সেকেন্ডে ঢুক গিলছে। পায়ের শব্দটা যত কাছে আসছে তার কাঁপুনি ততই বাড়ছে। সে ছলো ছলো চোখে পদ্মজার দিকে তাকিয়ে কোনো মতেই বলল, পিছনে ও উত্তরে রক্ত। পর মুহূর্তে দরজা ঠেলে রুমে ঢুকে খলিল হাওলাদার এত জোরে দরজা ধাক্কা দিয়েছেন যে বিকট শব্দ হয়। হুঙ্কার ছেড়ে পদ্মজাকে বললেন, তুমি ঘর থেকে বাইর হও, অনেক অবাধ্যতা দেখাইছো আর না। খলিলের চোখ দুটি চোখেই পদ্মজার রক্ত ছলকে উঠে গাঢ় লাল। সেই দুই হাতে রুম্পাকে জড়িয়ে ধরে বলল, আমি রুম্পা ভাবির সাথে থাকবো। থাকবা না তুমি? কেন জানতে পারি? একটা পাগলের সাথে কিসের থাকন? রুম্পা ভাবি পা। পদ্মজার কথা শেষ করতে পারল না। বুকে মুখ লুকিয়ে রাখা রুম্পা পিঠে চিমটে দিয়ে ভেজা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, কইও না, আমি পাগল না, কইও না, দোহাই লাগে। পদ্মজা থেমে গেল। খলিল বললেন, বাড়ায় যাও বউ। পদ্মজা নাছোড়বান্দা হয়েই বলল, যাব না আমি, রুম্পা ভাবির সাথে থাকবো আমি। রুম্পা পদ্মজাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে আবার পাগলামি শুরু করে। খলিল রুম্পাকে আঘাত করার জন্যই উদ্যত হতেই পদ্মজা বাঁধা হয়ে দাঁড়ালো, বলল, নিজের মেয়েকে অমানুষের মতো মারতে পারেন বলে সবার মেয়েকে মারার অধিকার পাবেন না। পদ্মজার কথা মাটিতে পড়ার আগেই খলিলের শক্ত হাতে থাপ্পড় পদ্মজার গালে পড়ে। পদ্মজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল।
ভোর হয়েছে আর কতক্ষণই হলো, 2 ঘন্টার মতো। এর মধ্যে মেঘলা আকাশ বেয়ে অন্ধকার নেমে এসেছে চারিদিকে। পূর্ণা আলোক ঘরের সামনে থাকা বারান্দায় চেয়ারের মুখ ভার করে বসে আছে। তার গায়ে সোয়েটার, সোয়েটারের উপর 3-3টে কাঁথা, তবু পাতলা ঠোঁট জোড়া ঠান্ডায় কাঁপছে। বসে থাকতে থাকতে একসময় বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। কোথাও যাওয়ার মতো অবস্থাই নেই, তার চেয়ে বরং আপার সাথে আড্ডায় দেওয়া যাক। চৌকাটে পা রাখতেই মৃদুলের কণ্ঠস্বর কানে এলো। ঘাড় ঘুরিয়ে তাকালো। মৃদুল কাঁপতে কাঁপতে হেঁটে আসছে, শরীর ভেজা। রানী আপা বলে ডাকছে, কিন্তু এখানে তো রানী আপা নেই। মৃদুল বারান্দায় পা রেখেই পূর্ণার মুখটা দেখতে পেল। তার দিকে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে মৃদুলের কপালে ভাঁজ পড়ে। এই মেয়ের জন্যই তো এমন ঘটনা ঘটল। এখন ঠান্ডায় কাঁপতে হচ্ছে। সেই দৃষ্টি সরিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। শার্ট খুলে দড়িতে মেলে দিয়ে ডাকলো, কই রে রানী আপা, শীতে মইরা যাইতেছি, কাপড় নিয়ে আয়। ভেজা শরীর নিয়ে ঘরে কেমনে ঢুকবো? পূর্ণা কাঠখট্টা গলায় বলল, রানী আপা এখানে নাই, হুদাই চেঁচাচ্ছেন। মৃদুল পূর্ণার স্বরের পাল্টা জবাব দিল, তোমারে কইছি আমার উত্তর দিতে? হ্যাঁ, আমার ইচ্ছা হইলে আমি চেঁচাবো, আমার ভালো না লাগলে কানে ফাওয়ার ঢুকে রাখো। পূর্ণা দাঁতে দাঁত চেপে কিরমির করে তাকিয়ে থাকে। মৃদুল আর চোখে পূর্ণাকে দেখে, আবার চোখের দৃষ্টি সরিয়ে নেয়। বাতাস বেড়েছে। খালি গায়ে কাঁপুনি শুরু হয়। মৃদুলকে এভাবে কাঁপতে দেখে পূর্ণার মায়া হচ্ছে। সে কণ্ঠ খাদে নামিয়েই বলল, আমি আপনার কাপড় নিয়ে আসবো। মৃদু চেয়াল শক্ত রেখেই আবারও আর চোখে তাকালো, কিন্তু উত্তর দিল না। সে সম্পূর্ণভাবে পূর্ণাকে উপেক্ষা করছে। পূর্ণার জবাবের আশায় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, তারপর চলে যায়। পূর্ণা চলে যাবার মৃদুলের শীতের তীব্রতায় মুখ দিয়ে উ জাতীয় শব্দই কাঁপতে থাকলো। যতক্ষণ না প্যান্ট শুকাবে, ঘরের ভেতর ঢুকতে পারবে না। তার ঘরে যাওয়ার পথে ধান ছাড়ানো আছে। এই দিক দিয়ে গেলে ধান ভিজে নষ্ট হবে। সহ্য করা আর ছাড়া উপায় নেই। কেউ যদি কাপড় দিয়ে যেত। পূর্ণা আলোক ঘরের পেছনে উত্তর দিকে যে বারান্দা আছে, সেখানে মগাকে পেল। মগা ঝিমুচ্ছে। মগা ভাইয়া? মগা তাকালো। পূর্ণা বলল, মৃদুল ভাইয়ের ঘর কোনটা? মগা আঙুলের ইশারায় দেখিয়ে দিল। পূর্ণা মৃদুলের ঘরের দিকে একটা লুঙ্গি আর শার্ট নিয়ে বেরিয়ে আসে। মৃদুল পায়ের শব্দ পেয়ে মুখ দিয়ে উচ্চারণ করা শীতের কাতরতা বন্ধ করে দিল। পূর্ণা মৃদুলের চেয়ে 1 হাত দূরে এসে দাঁড়ালো। লুঙ্গি শার্ট এগিয়ে দেয়। মৃদুল ঘুরে তাকায়, আর রাগ দেখানো সম্ভব নয়। রগে রগে ঠান্ডায় তীব্রতা ঢুকে গেছে, রক্ত শীতল হয়ে এসেছে। সে পূর্ণার হাত থেকে নিজের কাপড় নিতে নিতে হৃদয় থমকে দেওয়ার মতো একটা মায়াবী মুখশ্রী আবিষ্কার করলো। টানা টানা চোখের পাপড়িগুলো এতটাই ঘন যে মনে হচ্ছে কোনো বিশাল বটবৃক্ষ ছায়া। পাতলা ফিনফিনে ঠোঁট, ত্বকে তেল তেলে ভাব, চকচক করছে। লম্বা এলোমেলো চুল বাতাসে উঠছে। শ্যামবর্ণের মুখ এত আকর্ষণীয় হয়। কিছু সৌন্দর্য বোধ হয় এইভাবেই খুব কাছ থেকে চিনে নিতে হয়। মৃদুলের দৃষ্টি শীতল হয়ে আসে। সে আগে লুঙ্গি নিল। পূর্ণা অন্যদিকে ঘুরে দাঁড়ায়, বলে, আমি দেখছি না, আপনি পাল্টে ফেলুন। মৃদুল মোহময়ী কোনো টানে আবার ফিরে তাকায়, তবে মুখটা আর দেখতে পেল না। মায়াবী মুখটা অন্যদিকে ফিরে আছে। সে লুঙ্গি পাল্টে মিনমিনে বলল, শার্টটা। পূর্ণা হেসে শার্ট এগিয়ে দিল। মৃদুলের এলোমেলো দৃষ্টি। হুট করেই বুকের ঝোড়ো বাতাস বইছে। কি আশ্চর্য! পূর্ণা গর্বের সাথেই বলল, আমাকে কালি বলে কষ্ট দিলেও আমি আপনার কষ্ট দেখতে পারিনি। আমি এমনই মহৎ। অন্য সময় হলে হয়তো মৃদুল পাল্টা জবাব দিত, কিন্তু এখন ইচ্ছে হচ্ছে না, মোটেও ইচ্ছে হচ্ছে না। পূর্ণা কিছু না বলেই আলোক ঘরে ঢুকে যায়। মৃদুল দ্রুত পায়ে 2 পা এগিয়ে আসে, আবার পিছিয়ে যায়। আজকের দিনটা অন্যরকম লাগছে। আচ্ছা, দিনটা অন্যরকম নাকি অনুভূতিটা অন্যরকম? পদ্মজা নিজেকে ধাতস্থ করার আগেই খলিল পদ্মজাকে ঠেলে ঘর থেকে বের করে দেন। এরপর দ্রুত দরজায় তালা লাগিয়ে দেয়।
পদ্মজা গালে হাত রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, চোখের জল বিসর্জন হচ্ছে আঘাতের কষ্টে। নাকি কারো হাতের থাপ্পড় খাওয়ার অপমানে, কে জানে। খলিল কপাল কুঁচকে আরও কি যেন বলে চলে যান। পদ্মজা ঠাঁই সেখানেই দাঁড়িয়ে থাকে। যে আকস্মিক ঘটনাটি হজম করতে পারছে না, দিক দিশা যেন হারিয়ে ফেলেছে। ঘরের ভেতর থেকে আওয়াজ পেয়েছে। পদ্মজার সন্দীপ ফিরে এলো। সে বন্ধ দরজার দিকে একবার তাকালো। এই মুহূর্তে পরিস্থিতি কিভাবে সামলানো উচিত তার মাথায় আসছে না। একটা দূরে চোখ পড়তেই দেখতে পেল লতিফাকে। পদ্মজাকে তাকাতে দেখেই লতিফা আড়াল হয়ে যায়। পদ্মজা সে জায়গাতে দাঁড়িয়ে থাকে, তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। আকাশ মেঘাচ্ছন্ন। এই তীব্র শীতে আবার বৃষ্টি হবে নাকি? ভাবতে ভাবতে গুড়ি গুড়ি বৃষ্টি নামে। পদ্মজার গা কেঁপে ওঠে ঠান্ডার তীব্রতায়। শাঁ করে বাতাস বইছে। সুপারি গাছগুলো একবার ডানে দুলে তো একবার বামে। আলোক ঘরের পেছনের বারান্দায় মগা গায়ে কাঁথা মুড়ি দিয়ে জুবুতুবু হয়ে বসে আছে। পদ্মজার শাড়ির আঁচল ভালো করে টেনে নিয়ে শীত থেকে বাঁচাতে। আবহাওয়া অবস্থা ভালো না, তার মধ্যে বৃষ্টি আর বাতাস। সামান্য শাড়ির আঁচলে কি ঠান্ডায় তীব্রতা আটকানো যায়? ইচ্ছেও করছে না ঘরে যেতে। সে এদিক ওইদিক চেয়ে দেখল। শেষ কর্নারের একটা চেয়ারে দেখতে পেল। চেয়ারটা আনার জন্য এগোই, তখন নাকি একটা বিশ্রী ভটকা গন্ধ আসে। পদ্মজা স্নায়ু সজাগ হয়ে ওঠে। যত এগোচ্ছে গন্ধটা তীব্র হচ্ছে। সে সাবধানে এক পা করে ফেলছে। এরই মধ্যে আমিরের চেঁচামেচি কানে আসে। পদ্মজা থমকে যায়, উল্টো ঘুরে বাইরে উঁকি দেয়। বাইরে ধস্তাধস্তি শুরু হয়েছে। সবার আগে চোখে পড়ে আমিরকে। পদ্মজা সব কিছু ভুলে ছুটে নেমে আসে নিচতলায়। এরপর বাইরে আসে। আমির তার চাচাকে মারছে, যেভাবে পারে কিল ঘুষি দিচ্ছে। আমির এতটাই রেগে গিয়েছে যে নিজের আপন চাচাকে মারছে। মজিদ হাওলাদার, রেদওয়ান হাওলাদার, আমিনা, রানী সবাই আটকানোর চেষ্টা করছে, কেউ পারছে না। আমির খলিলকে ছেড়ে দিয়ে রেদওয়ানকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিল। আমিরের আচরণ উন্মাদের মতো। সে বিশ্রী গালিগালাজ করতে করতে রিদওয়ানের পেটে লাথি বসায়। রিদওয়ানের কোঁকিয়ে ওঠে। আমিনা আমিরকে কিল থাপ্পড় দিয়ে আঘাত করছেন, তাতেও তার কাজ হচ্ছে না। এমন বেয়াদব তো আমির না। পদ্মজা দৌড়ে আসে, আমিরকে চিৎকার করে বলে, কি করছেন আপনি? পাগল হয়ে গেছেন, ছাড়ুন। আমির পদ্মজার জবাব দেয় না। খলিলকে থাবা মেরে ধরে। খলিলের নাক বেয়ে রক্ত ঝরছে। সেই অবস্থায় মুখে আর একটা ঘুষি মারে। রানী আমিনা হাওমাও করে কাঁদছে। মৃদুল, পূর্ণা, মগা, মদন সবাই ছুটে আসে। মৃদুল পদ্মজা দুই হাতে আমিরকে টেনে রেখেছে, কিন্তু পারল না। আমিরের শরীরে যেন কয়েকটা বাঘের শক্তি ঢুকেছে। সে কিছুতেই ক্লান্ত হচ্ছে না। মৃদুল দুই হাতে জাপটে ধরে, আমিরকে দূরে সরিয়ে আনে। আমির হিংস্র বাঘের মতো হাত পা ছুঁড়তে ছুঁড়তেই বলে, কুত্তার বাচ্চারা, অনেক কিছু করছস, করতে দিচ্ছি। আমার বউয়ের গায়ে হাত দেশ কোন সাহসে? মৃদুল ছাড়, আমি ওদের আজরাইলের মুখ দেখে ছাড়বো। মৃদুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমির। ছুটে এসে রেদওয়ানকে ধরে। পদ্মজা হতভম্ব হয়ে পড়েছে। রেদওয়ান গতকাল তার কাঁধে হাত দিয়েছিল, আর আজ খলিল থাপ্পড় মেরেছে। এসব কে বলেছে আমিরকে? থাপ্পড়টা লতিফাকে দেখেছিল, তাহলে কি লতিফা বলেছে? আমিনা পদ্মজার পায়ে লুটিয়ে পড়েন। পদ্মজা দ্রুত সরে যায়। চাচি কি করছেন? আমিনা কাঁদতে কাঁদতেই বলল, থামাও এই কামড়া কামড়ি, আল্লাহর দোহাই লাগে। পদ্মজা কি করবে বুঝতেই পারছে না। আমির তার কথা শুনছেই না। আর আমিরের এমন রাগ সে দেখেনি। গুরুজনদের গায়ে হাত তোলার মতো রাগ আমিরের হতেই পারে, এটাও ধারণার বাইরে। পদ্মজা আমিরের সোয়েটার খামচে ধরে কণ্ঠকাঠিন্য করেই বলে, ছাড়ুন বলছি, ছাড়ুন। আমির তাও শুনল না। সে ধাক্কা মেরে পদ্মজাকে সরিয়ে দিল। দুই হাত দূরে নারিকেল গাছ ছিল, সেখানে পড়ল নিশ্চিত কোনো অঘটন ঘটে যেত। অঘটন ঘটার পূর্বেই দুটো হাত পদ্মজাকে আঁকড়ে ধরে। পদ্মজা কৃতজ্ঞতার নজরে তাকায়। ফরিনাকে দেখতে পেল। পদ্মজা অবাক হয়। ফরিনা এইরকম ধস্তাধস্তি দেখেও চুপ হয়ে আছে কেন? থামানোর চেষ্টা অবধি করছে না। পদ্মজা আবার আমিরকে থামানোর চেষ্টা করে। মৃদুল চেষ্টা করলো, কিছুতেই কিছু হলো না। আমির খুব বেশি উত্তেজিত হয়ে আছে। মনে হচ্ছে অনেক বছরের রাগ একসাথে মিটিয়ে নিচ্ছে। পদ্মজা আমিরকে অনুরোধ করে সরে যেতে। সেই অনুরোধ আমিরের কর্ণকুহুর অবধি পৌঁছাচ্ছে কিনা সন্দেহ।
পদ্মজা অসহায় মুখ করে সরে যাবে তখনই দুটি শক্তপোক্ত হাত আমিরকে টেনে সরিয়ে আনার চেষ্টা করে। সেই হাতে খুব দামি ঘড়ি। হাতির মালিককে দেখার জন্যই পদ্মজা চোখ তুলে তাকায়, মুখ দেখে চমকে ওঠে। দীর্ঘ সময় পর আবার সেই মানুষটির সাথেই দেখা, যে মানুষটি তার প্রথম ভালোবাসা না হলেও প্রথম আবেগ মাখা অনুভূতি ছিল, সেই লিখন শাহ। পদ্মজা দূরে সরে দাঁড়ায়। মৃদন লিখন মিলে আমিরকে তুলে অনেকটাই দূরে নিয়ে আসে। আমির ছটপট করছে ছোটার জন্য, অথচ ছুটতে পারছে না। ঘাড় ঘুরিয়ে লিখনকে দেখে সে স্থির হয়ে যায়। লিখন হেসে বলল, এবার থামুন, অনেক শক্তি ফুরিয়েছেন। আমির কিছু বলতে চাইল, তখনই রেদওয়ান সবার অগোচরেই ইঁট দিয়ে আমিরের ঘাড়ের বাড়ি মারে। আমির আর্তনাদ করে বসে পড়ে। লিখন রেদওয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। পদ্মজা উৎকণ্ঠ হয়ে দৌড়ে আসে। আমিনা, রানী, খলিল এবং রিদওয়ানকে নিয়ে দ্রুত আলোক ঘরে চলে যায়। দরজা বন্ধ করে দেয়। মজিদ মগাকে বলেন, তাড়াতাড়ি যা গঞ্জে বিপুল ডাক্তার নিয়ে আয়। আমার বাড়িতে এসব কি হচ্ছে? ফরিনা তখনও দূরে ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছেন। এই ঘটনা তাকে বিন্দুমাত্র বিচলিত করেনি, যেন এই ঘটনার জন্য তিনি খুশি। কি চলছে তার মনে? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ফরিনা তাড়াহুড়ো করে খোশ মেজাজে রান্না করছেন। সাহায্য করার মতো পাশে কেউ নেই, একাই দৌড়ে দৌড়ে সব করছেন। হাওলাদার বাড়িতে অতিথি এসে একদিন না থেকে যেতে পারে না, এতে নাকি গৃহস্থ বাড়ির অমঙ্গল হয়। তাই মজিদ লিখনকে থেকে যেতে জোর করেছেন। পদ্মজা নিজের ঘরের স্বামীর সেবায় ব্যস্ত। আমিরের ঘাড়ের চামড়া ফুলে গেছে, হাড়ে বিষের মতো যন্ত্রণা। বিপুল ডাক্তার ঔষধপত্র দিয়েছেন। পদ্মজা অশ্রুজল নয়নে আমিরের মুখের দিকে চেয়ে চুলে বিলি কেটে দিচ্ছে। অনেকক্ষণ স্বামীর যন্ত্রণা দেখছে, সহ্য করতে হয়েছে। মাত্রই আমি চোখ বুজেছে, সে মনে মনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে দ্রুত যেন আমিরের এই ব্যথাটা সেরে যায়, নয়তো তাকে যেন দিয়ে দেয়। ঘাড়ের আহত অংশে পদ্মজা আলতো করে ছুঁয়ে দেয়, নীল হয়ে আছে। লতিফা নীরবে পদ্মজার পাশে এসে দাঁড়ালো। পদ্মজা কারো উপস্থিত টের পেয়ে জলদি চোখের জল মুছল। তারপর লতিফাকে দেখে বলল, লুতু বাবু খাইবা না? খালাম্মা খাইতে ডাকতেছে। পদ্মজা গম্ভীর কণ্ঠে বলল, আম্মা নিজের ছেলেকে কেন দেখতে আসেননি? খালাম্মায় লিখন ভাইজানের লাইগা রান্তাছিল। পদ্মজা ক্ষিপ্ত হয়। নিজের ছেলেকে না দেখে উনি কিভাবে অতিথির জন্য ভোজের আয়োজন করছেন আমি কিছুতেই বুঝতে পারছি না। লতিফা নত জানু হয়ে দাঁড়িয়ে রইল। পদ্মজা অনেকক্ষণ ক্ষিপ্ত নয়নে মেঝেতে চোখ নিবিদ্ধ করে রাখল। এরপর আমিরকে এক ঝলক দেখে লতিফাকে বলল, তুমি যাও, আমি আসছি। লতিফা 2 পা এগোতেই পদ্মজা ডেকে উঠল, লুতু বাবু। লুতু দাঁড়ালো। পদ্মজা বলল, তুমি আমার উপর নজর রাখছিলে কেন? আর আমাকে জিজ্ঞাসা না করে থাপ্পড়ের কথাই বা কেন বলেছ ওনাকে? লতিফার কোনো প্রতিক্রিয়া নেই, সে নত হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে। পদ্মজা আরও 2 বার প্রশ্ন করেও কোনো জবাব পেল না, তাই বলল, নিষেধাজ্ঞা আছে নাকি? এইবার লতিফ হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সে কিছু একটা ভাবল, এরপর মুখ তুলে দেখল পদ্মজা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। লতিফা অপ্রভিত হয়ে উঠে তারপর বলল, আমি যাই, নইলে খালাম্মায় চেতব। পদ্মজার উত্তরের আশায় থাকেনি লতিফা, তড়িঘড়ি ঘরে চলে যায়। পদ্মজা ভ্রুকুটি করে দরজার বাইরে তাকিয়ে থাকে। প্রতিটি প্রশ্ন যেন আলাদা আলাদা, অথচ তার মনে হয় সব প্রশ্নের এক উত্তর, এক যোগসূত্র। এখন সেই সব ভাবার সময় না, আমিরের প্রতি যত্নশীল হওয়া উচিত। পদ্মজা আমিরের কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুমান করে, ভীষণ গরম, জ্বর উঠছে নাকি। লিখন মৃদুলের আড্ডা জমে উঠেছে, দুজন জমিয়ে আড্ডা দিচ্ছে। লিখনের নায়িকা 3 দিন আগে ঘাট থেকে পিছলে নদীতে পড়ে গেছে, সাঁতার জানে না, তাই প্রচুর পানি খেয়েছে, সেই সাথে পা মচকে গেছে, কোমরে ব্যথাও পেয়েছে।
এই কথা শুনে মৃদুল হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছিল। পূর্ণা দূর থেকে কটমট করে মৃদুলের দিকে তাকিয়ে আছে। কত অসভ্য এই লোক, মানুষের আঘাতের কথা শুনে হাসে। তার গা জ্বলে যাচ্ছে। মৃদুলের হা হা করা হাসা দেখে লিখন আরও জানালো সে এবং তার দলগত 3 দিন নায়িকাকে ছাড়া দৃশ্যগুলোর শুটিং করেছে। বাকি যা দৃশ্য আছে সব কিছুতে নায়িকার উপস্থিতি থাকতেই হবে। তাই আপাতত শুটিং স্থগিত রাখা হয়েছে। আশা করা যাচ্ছে 3-4 দিনের মধ্যে নায়িকা সুস্থ হয়ে যাবে। পূর্ণাকে দূরে বসে থাকতে দেখে লিখন ডাকলো। পূর্ণা খুশিতে গদগদ হয়ে দৌড়ে আসে। ঘন্টা 2 আগে একটু কথা হয়েছিল, আর হয়নি। লিখন প্রশ্ন করলো, ভেতরের অবস্থা কেমন? আমার হাওলাদার আগের চেয়ে কিছুটা ভালো অনুভব করছেন? ঘুমাচ্ছে, দেখে এলাম। আপা আছে পাশে। তোমার আপা পাশে থাকলে আর কি লাগে? লিখনের কণ্ঠটা করুণ শোনায়। পূর্ণা প্রসঙ্গে পাল্টে বলল, ভাইয়া আপনি কিন্তু আমাদের বাড়িতে যাবেন। তখন বললাম, কিছুই বললেন না। আচ্ছা যাব। প্রান্ত অনেক খুশি হবে। প্রান্ত যেন কে? আমার ভাই, ওই যে খুন। মনে পড়ছে, কি যেন নাম ছিল, মুন্না বা এরকম কিছু নাম ছিল না? জি ভাইয়া। সবাই কত বড় হয়ে গেছে, পড়াশোনা আর করনি কেন? পূর্ণা বাম হাত চুলকাতে চুলকাতে বলল, ম্যাট্রিক ফেল করাতে আর পড়তে ইচ্ছে করেনি। মৃদুল ভূত দেখার মতো চমকে উঠে বলল, তুমিও ম্যাট্রিক ফেল? পূর্ণা আশ্চর্য হয়ে জানতে চাইল, কেন, আরও কেউ আছে এখানে? মৃদুল মুচকি হেসে চুল ঠিক করতে করতে চমৎকারভাবে বলল, আমিও ম্যাট্রিক ফেল। মৃদুলের কথা শুনে লিখন সশব্দে হেসে উঠল। পূর্ণা সরু চোখে তাকিয়ে আছে মৃদুলের দিকে। মজা করলো নাকি সত্য বলল? লিখন ঠোঁটে হাসি ধরে রেখে বলল, মৃদুল মজা করছো নাকি সত্যি? মৃদুল গুরুতর ভঙ্গিতে বলল, আচ্ছা মিথ্যা কইতে যাবো কেন, এতে আমার লাভটা কি? মৃদুলের ভঙ্গি দেখে লিখন চারপাশে কাঁপিয়ে হাসতে লাগলো। সাথে তাল মিলিয়ে হাসলো পূর্ণা এবং মৃদুল। লিখন আগের চেয়েও সুন্দর হয়েছে, দেখতে কত ভালো হয়েছে। কি অপূর্ব মুখ, বলিষ্ঠ শরীর। পূর্ণা কেন জানি আজও মনে হচ্ছে লিখনের পাশেই পদ্মজাকে মানাই বেশি। পরক্ষণেই পূর্ণা নিজেকে শাসালো। চুপ থাক পূর্ণা, আমির ভাইয়ের মতো ভালো মানুষ দুটি নেই, আবার জন্য উনিই সেরা। তবুও মন বোঝে না, হয়তো সৌন্দর্যের মিলটার জন্যই লিখন। পদ্মজা দুটি নাম তার ভাবনার একসাথে জোড়া লেগে যায়, অথচ বিবেক দিয়ে ভাবলে মনে হয় আমিরের জায়গায় কেউ নিতে পারবে না, কেউ না। সে অনন্য। হাসি খুশি মুহূর্ত উবে যায় খলিকের কর্কশ কণ্ঠে। খলিল বেহায়া বেলাজ্জা ছেড়ি পরপুরুষের সামনে কেমনে দাঁত। লিখন মৃদুলের সামনে এইভাবে কটু কথা শুনে পূর্ণার বুক ফেটে কান্না আসে। সে এক পলকে লিখন মৃদুলকে দেখে আলগা ঘরের দিকে চলে যায়। লিখন মৃদুল হতভম্ব। খলিলের মাথায় হাতে ব্যান্ডেজ, নাকের নিচে চামড়া উঠে গেছে, মাংস দেখা যাচ্ছে, তবুও তেজ কমে না। তিনি পূর্ণাকে উদ্দেশ্য করেই বলেছেন, খলিল বলল, মায়েরা মরে যাওয়ার পর থেকে এই ছেড়ি দস্যি হয়ে গেছে। এত বড় ছেড়ি বুড়া হইতাছে, বড় বোন বিয়ে দেয় না। কোন দিন রে আকাম করবো আল্লাহ জানে। তা লিখন, দুপুরে খাবার খাইছো? লিখনের ইচ্ছে হচ্ছে না এই কুৎসিত ভাবনার লোকটার জবাব দিতে। যেহেতু সে এই বাড়ির অতিথি, তাই মনের কথা শুনতে পারল না। জি না। মৃদু খলিলকে উপেক্ষা করে আলোক ঘরে ঢুকে পড়ে। পূর্ণা আলোক ঘরের পেছনে বারান্দায় এসে দাঁড়ালো। মৃদুল পেছনে এসে দাঁড়ালো, কমল স্বরে বলল, খালুর কথায় কষ্ট পাইছো? পূর্ণা মৃদুলের দিকে তাকিয়ে জবাব দিল, আপনি কারো কষ্টের কথা ভাবেন দেখে ভালো লাগলো। সব সময় তেরা কথা কেন কও? আমি যদি আগে জানতাম তোমার এই কালি কইলে তোমার এত কষ্ট হয়, আমি কইতাম না। পূর্ণা তাকালো। পূর্ণার দৃষ্টি দেখে মৃদুলের মন কেমন করে উঠল। এই দৃষ্টির নাম বোধহয় মন কেমন করা দৃষ্টি। পূর্ণার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, মাফ চাইছেন? মৃদুলের জোড়া ভ্রু কুচকে আসে। 2 পা পিছিয়ে যে বলে, জীবনেও না। পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো রান্নাঘরে ঢুকে ফরিনাকে বলল,